Hello viewers, welcome to my EduWorld channel. This video is on CIPP model of curriculum and it's a very common topic in BA, MA, B.Ed as well as in a M.Ed level. And as you know that very rare information specifically in book you will get on this topic. So to help my viewers as well as other aspirants, I have developed this video in two languages, that is English as well as in Bengali. So let's start with the video. The subtopics that I am going to cover under this video, that is biography of the author, origin of the model, nature, components, stages, decisions based on evaluation, advantages and disadvantages. Accordingly, we will start with the biography of the author. So the model CIPP was developed by Daniel Leroy Staffelbeam, who was a famous professor in the Western Michigan University. He was born on 19 September 1936 and was the director of Center for Research on Educational Accountability and Teacher Evaluation. But he died in the year 2017 on 23rd July due to a heart failure. So CIPP মডেল ড্যানিয়েল লেরয় স্টাফেলবিমের দ্বারা আবিষ্কার করা হয়েছিল। তিনি একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন পশ্চিম মিশিগান বিশ্ববিদ্যালয় এবং তার জন্ম হয়েছিল 19 সেপ্টেম্বরের 1936 সালে। তিনি ডিরেক্টরও ছিলেন সেন্টার ফর রিসার্চ অন এডুকেশনাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড টিচার ইভ্যালুয়েশন এবং হৃদযন্ত্রের কারণে তার মৃত্যু হয়েছিল 23 জুলাই 2017 সালে। সো স্টাফেলবিমের যে মডেলটি 1960 সালে আবিষ্কার করা হয়েছিল, যাতে পাঠ্যক্রম প্রক্রিয়ার মধ্যে রীতিসম্মতভাবে উন্নতি সাধন করা যায় এবং পাঠ্যক্রম প্রক্রিয়াটাকে যাতে রীতিসম্মতভাবেও যাতে অধ্যয়ন করা যায়। কামিং টু দ্য অরিজিন অফ দ্য মডেল, মডেলের উৎপত্তি কেন হয়েছিল? আগেই বলা হচ্ছে সিআইপিপি মডেল ড্যানিয়েল লেরয় স্টাফেলবিম এবং তার সহকর্মীর দ্বারা 1960 সালে মডেলটি আবিষ্কার করা হয়েছিল প্রধানত বিদ্যালয়ের কর্মসূচির মধ্যে উন্নতি সাধন করার উদ্দেশ্যে। এবং এই মডেলটির মধ্যে একটি দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ভিত্তিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করা হয়েছিল, যেটি হচ্ছে লার্নিং বাই ডুইং, অর্থাৎ কর্মের সঙ্গে সঙ্গে শিখন অর্জন করা। সুতরাং মডেলটি প্রধানত ব্যবহার করা হয়েছিল বিদ্যালয়ের কর্মসূচির মধ্যে দায়িত্ব সহকারে উন্নতি সাধনের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে মডেলটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, স্বাস্থ্য, ব্যবসা, সৈন্যবাহিনীর ক্ষেত্রে বা সামাজিক কর্মসূচির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়েছিল। সুতরাং মডেলটির মাধ্যমে ধারাবাহিক উন্নতি সাধন করা হয়েছিল এবং তারই মধ্যে যে ত্রুটিগুলো নির্বাচন করা হবে সেই ত্রুটিগুলোকে কিন্তু মুক্ত করার দায়িত্ব কিন্তু নেওয়া হয়েছিল। Let's see the nature of CIPP model. So it is a program evaluation model and CIPP is an acronym for context, input, process and product. সিআইপিপি মডেলকে আমরা কর্মসূচির মূল্যায়ন মডেল বলতে পারি। এখানে সিআইপিপি কথার অর্থ হচ্ছে সি মানে হচ্ছে কনটেক্সট বা বিষয়বস্তু, ইনপুট কথার অর্থ হচ্ছে উপকরণ, প্রসেস কথার অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ এবং প্রোডাক্ট হলো ফলাফল বা উৎপাদন। So the model is regarded as a comprehensive structure for guiding evaluation of program, project, personnel and evaluation system. অর্থাৎ এটি হচ্ছে ব্যাপক পরিকাঠামো যার দ্বারা যে কোনো ধরনের কর্মসূচি, প্রজেক্ট বা প্রকল্প, ব্যক্তি এবং মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এটি নির্দেশনার কাজে বা নির্দেশনামূলক মূল্যায়নের কাজেও আমরা এটিকে ব্যবহার করতে পারি। The model is being developed for not to prove but to improve for effective practices. এই মডেলটি কোনো কিছু প্রমাণ করার উদ্দেশ্যে কিন্তু আবিষ্কার করা হয়নি, এটি শুধুমাত্র আবিষ্কার করা হয়েছে যে কোনো কর্মসূচির উন্নতি সাধনের ক্ষেত্রে। Through this model we can also discover and test the necessary procedure. যে কোনো ধরনের পদ্ধতি বা যে কোনো ধরনের প্রক্রিয়াগুলিকে কিন্তু আমরা আবিষ্কার করতে পারি এবং তার অভীক্ষা বা পরীক্ষাও করতে পারি। The model is also known as objective approach to reach the precise conclusion. এটিকে নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে কারণ এরই মাধ্যমে আমরা যে কোনো যথাযথ সিদ্ধান্তে উপনীত হতে পারি। The model is also known as decision focused approach because evaluator judges which component will be used for evaluation process.
এই মডেলটিকে আমরা সিদ্ধান্ত ভিত্তিক দৃষ্টিভঙ্গি বলতে পারি, কারণ এর মাধ্যমে যারা মূল্যায়নকারী ব্যক্তি আছে তারা কিন্তু একটি সিদ্ধান্তে আসতে পারে বা তারা বিচার করতে পারে কোন ধরনের উপকরণ, কোন ধরনের উপাদান মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা উচিত এবং কোনটি উচিত নয়। The model is very important because it provides a very holistic view about each and every component within this model. And here evaluation is being used in a systematic way for fulfilling the general needs of the evaluation. So the components under this model are, the first one is the context. So context refers to the philosophy with which the school was actually started or the organization was started, and the present status of the school or the institution with respect to that ideology. সুতরাং কনটেক্সট বলতে আমরা কি বলতে পারি? কনটেক্সট বলতে আমরা বলতে পারি যে যে কোনো একটি দর্শন নিয়ে বা নীতি নিয়ে যখন একটি প্রতিষ্ঠানের সূত্রপাত হচ্ছে এবং বর্তমানে তার কি অবস্থান, এবং সেইটা দেখার জন্য যখন সেই বিদ্যালয় বা প্রতিষ্ঠানটির যখন আমরা পটভূমি, তার ইতিহাস, তার লক্ষ্য, তার উদ্দেশ্যগুলোকে যখন আমরা লক্ষ্য করে থাকি, সেটাকে কিন্তু আমরা বিষয়বস্তু বলছি। নেক্সট হচ্ছে ইনপুট। ইনপুটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য রিসোর্সেস দ্যাট উই আর ইউজিং টু অ্যাচিভ দ্য প্রিডিটারমিন গোল। So here resources are being divided into two types. So first one is the physical, that will include the laboratory, library, workshop, and the second one is the human resources, so which will include teacher, student, counselor, non-teaching staff, administrative worker. So this will include, or this will come under the input. সো ইনপুটের ক্ষেত্রে আমরা কি বলতে পারছি? যেই সম্পদ বা যেই উপকরণগুলো আমরা ব্যবহার করে থাকি উপরুক্ত উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে, এবং এই উপকরণকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ফিজিক্যাল, যার মধ্যে আমি বললাম যে গ্রন্থাগার, ওয়ার্কশপ, লাইব্রেরি বা ল্যাবরেটরি, যেগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এবং হিউম্যান রিসোর্সের মধ্যে আমরা কোনগুলোকে দেখছি? এর মধ্যে আমরা শিক্ষক, শিক্ষার্থী এবং নন টিচিং স্টাফ, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা হিউম্যান রিসোর্সের মধ্যে অন্তর্গত করতে পারি। নেক্সট হচ্ছে প্রসেস। প্রসেসের মধ্যে কি বলছে? সো দ্য প্ল্যান দ্যাট উই হ্যাভ ফ্রেম, okay, based on the objectives as well as input, now we are going to execute those things. That means this is related with the implementation stage. So this is a process where we are going to execute our plan. যা যা পরিকল্পনা আমরা রচনা করেছিলাম উদ্দেশ্য এবং উপকরণের ভিত্তিতে, সেইটিকেই যখন আমরা কার্যে নির্বাহ করছি সেটাকেই আমরা প্রক্রিয়া বলতে পারি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড স্টেজ। নেক্সট we are coming to the product. So product deals with the results that we are getting, the outcome of the result. ওকে, যা যা আমরা পরিকল্পিত যে কাজ করেছিলাম সেই পরিকল্পিত কাজের ভিত্তিতে যা আমরা এখন যে ফলাফল আমরা অর্জন করতে পেরেছি, সেই ফলাফলটি ভালো না খারাপ, সেই ফলাফলে যখন আমরা বিচার করছি সেটিকে কিন্তু আমরা প্রোডাক্ট বলতে পারি। See viewers, this is just a glimpse which states what does each component deals with what. So here the first one is the context. We know context is generally related with the framing of aims and objectives, where we will take into consideration the needs, problems, background, as well as the environment in which the institution has been located. Input is very much related with the planning. So এখানে আমরা পরিকল্পনা করব, যেখানে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী উভয় প্রস্তুতির দিকে আমরা লক্ষ্য রাখবো। শিক্ষক যে ধরনের কৌশল শ্রেণীকক্ষের মধ্যে ব্যবহার করছে এবং সম্পদগুলি যাতে কোনো রকমভাবে অপচয় না ঘটে তার জন্য আমরা একটা প্রপার বাজেট ফ্রেম করব, and as well as the resources are suitable in that environment is not, for that also we will conduct a research. So the third one is the process. Process is very much dealing with the action oriented stage. So প্রতিনিয়ত আমরা কার্যগুলি যেগুলো নির্বাহ করা হচ্ছে এই স্তরে আমরা মনিটরিং করব। So from there also we are getting a feedback. And at last the product deals with the outcome as well as the effectiveness of the program. So if there is any problem then we can make a adjustment. যদি দেখা যায় যে ফলাফলটি ঠিকঠাক হয়নি বা আপ টু দ্য মার্ক হয়নি, দেন উই ক্যান অলসো মেক আ অ্যাডজাস্টমেন্ট। আমরা সেগুলোকে কোনো রকমভাবে পরিবর্তন করে আবার নতুন করে আমরা কিন্তু অবজেক্টিভস ফ্রেমস করে
অনুসারে কিন্তু পরবর্তী স্তরগুলো চলতে থাকবে। So CIPP is a very simple but exhaustive tool for evaluating the existing curriculum which help us to make analysis of all these four parts of curriculum system. So the context evaluation is related with planning decision about the designing of the curriculum where we can assess as well as identify the target population, their needs, problems and to judge whether they are focused to their above responsive criteria. সুতরাং বিষয়বস্তুর মূল্যায়নের দ্বারা আমরা এটাই মূল্যায়ন করতে পারি যে যে সমস্ত টার্গেট পপুলেশনগুলিকে আমরা চিহ্নিত করেছি তাদের চাহিদা সমস্যার সঙ্গে কি যে উদ্দেশ্য বা যে লক্ষ্যটি স্থাপন করা হয়েছে তাতে সামঞ্জস্য বজায় থাকছে কি থাকছে না তাই এখানে মূল্যায়ন করা হচ্ছে এবং এটির জন্য এই মূল্যায়ন করার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে ইন্টারভিউ, সার্ভে, টেস্ট, ডেলফি। আচ্ছা ডেলফি হচ্ছে এমন একটা স্ট্রাকচার্ড কমিউনিকেশন টেকনিক, ঠিক আছে, পরিকাঠামোগত একটি যোগাযোগ ব্যবস্থার প্রক্রিয়া যেখানে আমরা ফেস টু ফেস মোডে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা রক্ষা করে থাকি। Input evaluation deals with decision for providing infrastructure of various resources that has successfully been used to meet the goal program. অর্থাৎ যে উপকরণগুলি ব্যবহার করা হচ্ছে তা আমাদের প্রাক নির্ধারিত উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে কতটা সাহায্য করেছে তারই যখন আমরা মূল্যায়ন করে থাকি তখন সেটাকে ইনপুট ইভ্যালুয়েশন আমরা বলে থাকি। In this case also we are using various method for evaluating this program, that is visit to exemplary program, অর্থাৎ কর্মীবৃন্দ বা যে কর্মসূচি পরিচালনা করছে, ঠিক আছে, উভয়কেই যখন আমরা প্রশিক্ষণ দিয়ে যখন কর্মসূচির মধ্যে উন্নতি আনার প্রচেষ্টা করছি, that is visit to exemplary program, অর্থাৎ when we are providing any kind of training to the subordinates as well as leader to bring improvement in their performance. Advocate team when we are developing a team building spirit or team building attitude within that team, অর্থাৎ যখন আমরা দলের মধ্যে যখন একটি দলের স্পৃহা, ঠিক আছে, বা প্রেরণা যখন কর্মীবৃন্দদের মধ্যে যোগাচ্ছি তখন সেটাকে আমরা অ্যাডভোকেট টিম বলতে পারি। Pilot trials when we are conducting small test, okay, whether the program is effective or not, তাহলে সেটাকে আমরা ছোট ছোট যখন পরীক্ষা করে দেখছি, that is a pilot trials. So process input deals with decision regarding the curriculum implementation as well as here we also see the actual process to provide a basis for judging implementation and interpreting the outcome. ওকে, তাহলে এখানে কি হচ্ছে প্রক্রিয়া মূল্যায়নে আমরা বিশেষত পাঠ্যক্রমের যে কার্যনির্বাহের স্তর এটিকে বলা হচ্ছে এবং সেই সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যার দ্বারা আমরা বুঝতে পারবো পাঠ্যক্রমটিকে পরিচালনা করা সম্ভব হচ্ছে কি হচ্ছে না এবং এটির মাধ্যমে আমরা পরিকল্পিত এবং প্রকৃত কার্যের মধ্যে সঙ্গতি বা সামঞ্জস্য বিচার হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু আমরা যাচাই করতে পারি। বিভিন্ন ধরনের পদ্ধতি যেগুলো আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, দ্যাট ইজ ইন্টারঅ্যাক্টিং, মনিটরিং অ্যান্ড অবজার্ভিং, অর্থাৎ মিথস্ক্রিয়া, মনিটরিং করা এবং পর্যবেক্ষণের দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারবো whether the procedural events are going on a basis that has been planned, যেভাবে পরিকল্পিত করা হয়েছিল সেইভাবেই কি কার্যগুলো চলছে, অনগোয়িং ওয়েতে চলছে কি চলছে না, প্রক্রিয়াগত দিক থেকে কোনো ত্রুটি আছে কি নেই সেগুলো বিচার করা হচ্ছে এবং সেগুলোকে রেকর্ড করা হচ্ছে। So the last one is the product evaluation, that is decision for recycling of process and use for generating the product, for deciding to continue, terminate, modify or to refocus a change activity, for judging the efforts merit and worth. অর্থাৎ এখানে বলা হচ্ছে এটির মাধ্যমে চূড়ান্ত পাঠ্যক্রমটি অভিপ্রেত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছে কি হয়নি তা নির্ধারণ করা এবং তথ্যগুলি সংগ্রহ করা হয়। এই তথ্যের ভিত্তিতে আমরা বিচার করতে পারবো পাঠ্যক্রমটি পরিচালনা করা উচিত না বর্জন করা উচিত, ঠিক আছে, অর্থাৎ যে দক্ষতা, মনোভাব, শিক্ষা বা জ্ঞানের প্রয়োজন একটি ব্যক্তির মধ্যে সেই বিষয়বস্তুগুলি সেই ব্যক্তির মধ্যে আদৌ গঠন হয়েছে বা বিকশিত হয়েছে কি হয়নি সেগুলো যখন আমরা সেই ফলাফল যখন আমরা বিচার করছি তখন সেটাকে আমরা প্রোডাক্ট বা উৎপাদন বলতে পারি।
In this case also we can apply various kind of methods like qualitative, quantitative and comparing method, অর্থাৎ গুণগত, পরিমাণগত এবং ফলাফলের মধ্যে যখন আমরা তুলনা করছি সেটাকে comparing outcomes বলা হচ্ছে। এই ধরনের পদ্ধতিগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। So based on the above discussions, we can classify the decisions into four types: planning, structuring, implementing and recycling. So উপরোক্ত আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তগুলিকে চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা, দ্বিতীয়টি হচ্ছে স্ট্রাকচারিং বা পরিকাঠামো, তৃতীয়টি হচ্ছে ইমপ্লিমেন্টিং কার্যনির্বাহ এবং চতুর্থটি হচ্ছে রিসাইক্লিং বা পুনর্ব্যবহার। Decision based on evaluation can be categorized into two types. So first one is the intended and the second one is the actual. So intended means that is supposed to be done, and actual in reality the things we are getting the outcome. So under intended we can divide it into the planning decision and the second one is the structuring decision. তাহলে intended বলতে অভিপ্রেতকে বোঝানো হচ্ছে যেটা আমরা পরিকল্পনা করেছিলাম, ঠিক আছে, এবং অ্যাকচুয়াল বলতে প্রকৃত, যেটা হচ্ছে মূল ফলাফল, বাস্তবিক ফলাফলটাকে আমরা অ্যাকচুয়াল বলতে পারি। এবার এই ইন্টেন্ডেডের মধ্যে আমরা দুভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে পরিকল্পনাগত সিদ্ধান্ত, ঠিক আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে পরিকাঠামোগত সিদ্ধান্ত। তাহলে পরিকল্পনাগত সিদ্ধান্তের মধ্যে আমরা কি বিচার করছি? অর্জনীয় উদ্দেশ্যের নির্ধারণ, এবং পরিকাঠামোগত সিদ্ধান্তের মধ্যে আমরা বিচার করছি প্রক্রিয়াগত ও পরিশোধনের নকশা। In actual also we are doing the same thing, so it is also again divided into implementing decision, that is implementing and effecting process control, and the last one is the recycling where we are judging and responding. তাহলে অ্যাকচুয়াল বা প্রকৃতর মধ্যে আমরা দুভাগে ঠিক ভাগ করছি। প্রথমটি হচ্ছে যে কার্য নির্বাহ করা হচ্ছে, ঠিক আছে, তার মানে কার্যকারিতার সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যবহারকরণ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এবং পুনর্ব্যবহারের সিদ্ধান্তর মধ্যে বিচারকরণ করছি ও প্রতিক্রিয়া করছি সেই অনুসারে। Now we will see what are the advantages of this model. Okay, what are the advantages of CIPP model? So it can be employed in a different situation, as I have said, whether it's a business or a military or in a social programming system. So in every field we can apply this system. Okay. Second one, it is comprehensive program starting from the framing objective till the outcome that we are getting. So it's a holistic view as well as a comprehensive program. Step by step guidance, that means it provides evaluator to follow certain steps. We cannot jump any one of the step and we will follow the next one. So we have to follow the sequences. Okay, on the basis of sequences we will proceed towards the outcome. So that's why it's a step by step guidance for the evaluator, and it's a fast ongoing feedback process. So in every step we are getting a evaluation, we can judge the worth, and on the basis of that we can proceed to the next step. তাহলে এখানে সুবিধার ক্ষেত্রে কি বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারছি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ বা ব্যাপক পরিকাঠামো। কেন বলা হচ্ছে? কারণ একদম উদ্দেশ্য স্থিরকরণ থেকে আমরা একদম ফলাফল পর্যন্ত বা আমাদের যেটা আউটকাম যেটাকে আমরা বলছি সেই পর্যন্ত আমরা স্তর দেখতে পাচ্ছি, তাই জন্য কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম আমরা বলতে পারছি। মূল্যায়নকারী ব্যক্তিদের এখানে কিছু স্তর অনুসরণ করতে হবে, সেই স্তর অনুসারে তারা কিন্তু এক একটি ধাপে তারা কিন্তু অগ্রসর হতে থাকবে, এবং এটা হচ্ছে অনগোয়িং প্রসেস, চলতে থাকছে, ঠিক আছে, কোথাও কিন্তু আমরা গ্যাপ দেখছি না, ইটস অনগোয়িং প্রসেস, এবং প্রত্যেকটা স্টেজেই আমরা দেখছি মূল্যায়ন করা হচ্ছে এবং সেই অনুসারে আমাদের ফিডব্যাক পাচ্ছি এবং সেই ফিডব্যাক অনুসারে আমরা প্রতিক্রিয়া করছি। Now we are coming to the end portion of our video that deals with the disadvantages of the model. So first one, it's a top-down approach where according to the direction of the manager, the subordinates will function. So top-down approach কেন বলা হচ্ছে? বিকজ এখানে ব্যবস্থাপক বা দলের যে নেতা যেভাবে নির্দেশনা প্রদান করবে সেই অনুসারে কর্মীবৃন্দরা কিন্তু কাজ করবে। প্রসেস ক্যান বি স্লো, কস্টলি অ্যান্ড কমপ্লেক্স। তাহলে এই প্রক্রিয়াটি কিন্তু ধীর গতিতে চলতে পারে,
ব্যয়বহুল্য হতে পারে এবং জটিলও হতে পারে। ঠিক আছে, কারণ যেহেতু প্রত্যেকটা স্তরে কি হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, তাই জন্য প্রসেসটি অবভিয়াসলি ধীর গতিতে চলছে, ব্যয়বহুল্য, অনেক টাইম লেগে যাচ্ছে, তার জন্য খরচও বাড়ছে এবং জটিলও হয়ে যেতে পারে। Next, ignores the political factors that plays a major role. So many a time political leaders may influence any of the program, but it doesn't taken into consideration these influences. So রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে কিন্তু কর্মসূচির মধ্যে থাকে, কিন্তু এই রাজনৈতিক প্রভাবগুলি এখানে বিশেষভাবে কিন্তু ইগনোর করা হচ্ছে। সেগুলো কিন্তু বাস্তবে যেগুলো ঘটে সেই বাস্তব রূপগুলোকে কিন্তু এখানে কোনো রকম ভাবে ধরা বা গ্রহণ করা হচ্ছে না। ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেন, তো অনেক ক্ষেত্রে এগুলো কার্যে নির্বাহ করাও কিন্তু দুষ্কর হয়ে যায়, কারণ প্রত্যেকটা স্তরে যেহেতু মূল্যায়ন করে করে দেখতে হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট বা কার্যনির্বাহ এবং তার ভরণ পোষণ করাও কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। Hope that the video is beneficial as well as understandable to you. So please like my video, subscribe my channel, press the bell icon for the further notification, share my videos, because more you will share, the more experience you will gain. So thank you to all of you for watching my video.